এই পরিবর্তনটাকে বুঝতে হবে, যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে, ছেলেরা সব আন্দোলন একাই করেছে তা মানতে রাজি না, তাই না? অনেকে কথা খুব জোরে সোরে মিটিংয়ের মধ্যেও বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। যে স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি আমরা, সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে এই ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটা নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আপনার পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে একটা গুলি খেয়ে পড়ে যাই, আমার পরিবারের কী হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করব, বিপ্লব করব, সব কিছু উড়িয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করব। করেছি, এখনও চিন্তা করি এইটাই করব। আমার তো সেই শক্তি নাই, এখন তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তাদের সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়, এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময়ে পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন কেন? কথা বলেন না কেন? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের? যাচ্ছে? তাহলে কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। তো এইটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা হয়তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 31 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমালিসগুলো আছে সেই এনোমালিসগুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার কাল এবং পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকাতে এডিটোরিয়াল লিখছে
ডেইলি স্টারের মতো পত্রিকা এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলোই সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের এই যে বললাম আপনাকে যে আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য বাংসুদুং একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছিলেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে নাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়কে। ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এখন তো ছাত্রদের, তরুণ যুবক, ওরা তো চাইবেই সব কিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসবগুলো আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা এই আগে বলেছি, কিন্তু এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে। মানুষ তো সেটা নেয়নি। নিয়েছে কি? তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে হয়েছে কেন? হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে, সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি, দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শোনেনি। না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে দেশ থেকে। আমাদের ছেলে মেয়েরা, এমনকি আমার মেয়েও বলে পালাইছে, বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? হ্যাঁ, এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখিয়েছেন। মৌলানা ভাসানী হতেন, তাকে কি বলা জানেন? প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচণ্ড আন্দোলন, সেই সময় টাইমস পত্রিকা হেড আপনার ছবিতে, প্রচ্ছদ ছবিতে মৌলানা ভাসানীর হাত তোলা ছবি বেরোলো, তার নিচে হচ্ছে যে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন ময়দানে দাঁড়িয়ে, এখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নান্নু ভাইরা বসে আছে, মাহবুল্লারা সব ছিল, তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? একটু বলবেন। মৌলানাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে। একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সাওয়ালাদের হরতাল। পাকিস্তান আমলের কথা বলছি আমি। মনিম খান তখন আপনার গভর্নর। তো ওই হরতালে পল্টন ময়দানে মিটিং হচ্ছে, কেন যায় না মৌলানা ভাসানী যেহেতু বক্তৃতা করবেন, শুনে মানুষ বোঝাই হয়ে গেছে। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে, মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে। বেশ বাদাম খেত, বাদাম কিনে বসে বসে বাদাম খেত, কথা শুনত। এই মৌলানা ভাসানী সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবনে ঘেরাও করো। তত বঙ্গভবন বলতো না, প্রেসিডেন্ট হাউস, গভর্নর হাউস, ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং থেকে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল, আবার সেই পল্টনে দাঁড়িয়ে মৌলানা ভাসানী ঘোষণা দিলেন, এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলা পাকিস্তানে। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠল। সেই মৌলানা ভাসানীর আরেকটি কথা, যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে, তখন শেখ মুজিব কারাগারে, জেলের মধ্যে পল্টন ময়দানে মিটিং হচ্ছে। ওই সময়
একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিংয়ের মধ্যে। তিনি ওই লাশটাকে উপরে তুললেন, তুলে পরে আর কোনো কথা নয়, এখন চলে যেতে হবে, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। এই ঢাকা শহরে আগুন জ্বলে উঠলো। মনে আছে আপনাদের? কি দুদু ভাই মনে আছে? ঢাকা শহর আগুন জ্বলে উঠলো। 3 দিনের মধ্যে আইয়ুব খানকে পদত্যাগ করতে হয়েছে, শেখ মুজিবকে বের করতে হয়েছে। 3 days টাইম। এটা ছিলেন মৌলানা। একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন, তেমনি আবার সাথে সাথে ঠান্ডা করে নিয়ে আসতেন। যার জীবনযাত্রা শুনেছেন আমি বলতে চাই না। একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন, একটা চৌকির উপরে থাকতেন, একটা ছাউনির ঘর, সেইখানে তিনি বাস করতেন। আমার মনে আছে একটা কথা, এটা না বলে আমি শেষ করতে পারবো না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র, পল্টনে মৌলানা ভাসানী ডাক দিয়েছেন কৃষক সমাবেশ। তো ওই তখন আপনার চলছে মার্শাল ল, এই এখানে মার্শাল ল, সমাবেশ নিষিদ্ধ, কেউ সমাবেশ করতে পারবে না। উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ। সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আপনারা সব আসতে শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ, আপনার যে এখন সন্তোষ, সেই সন্তোষ ইউনিভার্সিটির সমস্ত মাঠ বোঝাই, টাঙ্গাইল বোঝাই হয়ে গেছে। যখন মিটিং পাকিস্তান থেকে এসছে আপনার ইফতেখার আহমেদ, মিয়া ইফতেখার, শবনম গাজালা, সমস্ত বিরাট বিরাট নেতা সমস্ত, তারা এসছেন ওখানে। তো ওই সময় আপনার একটা গাড়ি ঢুকলো, ঢুকে মৌলানা ওই পর্ণ কুটিরে গেল। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের NSI প্রধান সফদর সাহেব, এলিয়াস সফদর। তিনি এসে মৌলানার সামনে ওই পাটি বিছানো থাকতো চৌকির নিচে, ওই পাটিতে তিনি বসলেন। মৌলানা তো বলেন, কি সফদর, কেন আসছো? তো সে মৌলানার পায়ে হাত দিয়ে সালাম করল। লাগে সালাম করে, হুজুর আমার চাকরিটা বাঁচান। বলেন, কি হয়েছে? বলে, আপনি যে প্রকাশ্যে যে সভা করতেছেন, আমার তো চাকরি চলে যাবে। আমি কন্যার হিসাবে এখন তো প্রকাশ্য সভা সমিতি বন্ধ। না, তোমার চাকরি যাকে না, আমি চাই না। তুমি এক কাজ করো, কি করতে পারো? বলে, স্যার অন্তত ওই সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন। তখন মৌলানা সব কর্মীদেরকে বললেন যে সামনে 10-12টা সামিয়ানা লাগিয়ে দাও। সেদিন সমাবেশ হলো হাজার হাজার লক্ষ মানুষের সামনে। পাকিস্তানের নেতারা বললেন, বিশেষ করে শবনম গাজালা, আমার এখন মনে আছে, বলছে ইনকিলাব আয়েগি, বিপ্লব আসবে, আগার ও আয়েগি তো মৌলানা কা সাথ আয়েগি। ও আসবে, যদি আসে সে মৌলানার সাথে আসবে। এটাই ছিলেন মৌলানা ভাসানী। আমরা কি করে তাকে বলবো? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো মৌলানা। মৌলানা ভাসানী যখন অসুস্থ, এখানে তো মেডিকেল কলেজে পিজিতে শেষের দিকে একদম, তখন অলরেডি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন। তাকে মানুষ প্রচণ্ড রকম ভালোবাসে। সেই সময় তিনি আসলেন জিয়াউর রহমানের সঙ্গে দেখা করতে সেই পিজি হাসপাতালে। তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পারবে, তুমি তরুণ, তুমি যুবক, তুমি সৎ, তুমি দেশকে ভালোবাসো, তুমিই পারবে পরিবর্তন আনতে। সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মৃত্যুর সময় তাকে সেই সম্মান দিয়েছিলেন। এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়াউর রহমান হচ্ছে শিখে একইভাবে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তিনি জনপ্রিয়। তাই বন্ধুগণ, একটা ক্রান্তি সময়কাল আমরা পার হচ্ছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে,
তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার আমরা অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বরং আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনও সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কীভাবে কাজ করবেন আপনি? আপনি কাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন। আর গভর্নেন্স, সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে। প্রশাসনকে চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমরা স্বস্তি পাই, শান্তি পাই। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই, তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দিবেন, তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না, পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে যদি যায়, গিয়ে দেখে আবার সেই দালানরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আসুন আমরা মৌলানা সাহেবের তার জীবন, তার সারাটা জীবন ছিল মানুষের জন্য, সেই জীবনকে মেনে নিয়ে, তাকে ধারণ করে, তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে, আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে। আমি বিশ্বাস করি এই তরুণেরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিতে আমাদেরকে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন, মৌলানা ভাসানী দেখিয়েছেন, তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন, সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।